বেসিলিকা অফ বম জেসাস চার্চটি ওল্ড গোয়ার পানাজি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মান্ডবী নদীর তীরে অবস্থিত। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং গোয়ার অন্যতম জনপ্রিয় এবং ঐতিহাসিক চার্চ হিসাবে পরিচিত। বেসিলিকা অফ বম জেসাস মূলত তার অসাধারণ বারোক আর্কিটেকচার স্টাইলের জন্য বিখ্যাত, যা 1600 শতকের পর্তুগিজ স্থাপত্যশৈলের এক অনন্য নিদর্শন। চার্চটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল 1605 সালে। আজও এর বিশালতা ও সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে রেখেছে। চার্চের ভিতরের সাজসজ্জা খুবই সাধারণ অথচ অত্যন্ত মার্জিত। এখানে রয়েছে সোনালী অলঙ্করণে সাজানো অল্টার, সূক্ষ্ম কারুকাজ এবং বাইবেলের নানা শিল্পকর্ম, যা পুরো পরিবেশে এক অপূর্ব আধ্যাত্মিক আবহ তৈরি করে। এখানেই সংরক্ষিত রয়েছে গোয়ার প্যাট্রন সেন্ট সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মর্টাল রিমেন্স, যা এই স্থানটিকে আরও পবিত্র করে তুলেছে। এটি গোয়ার একমাত্র চার্চ যার বাইরের অংশে কোনো প্লাস্টার করা হয়নি। রবিবার সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং বাকি দিনগুলোতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই চার্চটি খোলা থাকে। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। বেসিলিকা অফ বম জেসাস ঘুরে আমরা পৌঁছে গেলাম সে ক্যাথিড্রালে, যা এই একই প্রিমাইসেসের মধ্যে অবস্থিত। এটি ওল্ড গোয়ার আরেকটি আইকনিক হেরিটেজ সাইট এবং এশিয়ার অন্যতম বৃহত্তম চার্চ। 1600 শতকে পর্তুগিজরা এই চার্চটি নির্মাণ করিয়েছিলেন সেন্ট ক্যাথারিন অফ আলেকজান্দ্রিয়ার নামে। প্রায় 250 ফুট লম্বা, 181 ফুট চওড়া এবং 115 ফুট উঁচু এই বিশাল ক্যাথিড্রাল অত্যন্ত সুন্দর এবং বিশাল। এখানকার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এই চার্চের মধ্যে অবস্থিত গোল্ডেন বেল, যেটিকে এশিয়ার অন্যতম বৃহত্তম ঘণ্টা হিসাবে ধরা হয়। এখানেও প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি এবং সকাল 7:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত এই চার্চ খোলা থাকে। আধ্যাত্মিকতা ও ইতিহাস যারা ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি কিন্তু একটি মাস্ট ভিজিট স্পট। সে ক্যাথেড্রালের ঠিক পিছনেই রয়েছে একটি মিউজিয়াম, যা চাইলেই ঘুরে দেখতে পারেন, তবে এর জন্য আলাদা টিকিট কাটতে হয়। বম জেসাসের প্রেমাইসেসের মধ্যেই রয়েছে আরেকটি ঐতিহাসিক চার্চ, যার নাম হলো সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, যা 1661 সালে নির্মিত হয়েছিল। এখানেও প্রবেশ মূল্য সম্পূর্ণ বিনামূল্যে এবং সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই চার্চ কিন্তু খোলা থাকে। সময় থাকলে অবশ্যই এই চার্চটি আপনারা ঘুরে দেখবেন। তবে বৃষ্টির কারণে আমাদের এখানে পৌঁছাতে দেরি হয়ে গেছিল, তাই আর ওই চার্চটা আমাদের যাওয়া হয়নি। বম জিসাস থেকে অল্প দূরেই রয়েছে সেন্ট অগাস্টাইন টাওয়ার, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ রুইন্সের একটি অংশ। এটি একসময় সেন্ট অগাস্টাইন চার্চের একটি অংশ ছিল, যা 1602 সালে অগাস্টিনিয়ান ফ্রায়ার্সরা নির্মাণ করেছিলেন। সেই সময় এটি ছিল গোয়ার অন্যতম একটি বৃহৎ ও জাঁকজমকপূর্ণ স্থাপনা। বর্তমানে কেবলমাত্র এর 46 মিটার উঁচু বেলফ্রাই টাওয়ারটি অবশিষ্ট রয়েছে, যা আজও ওল্ড গোয়ার গৌরবময় অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই জায়গাটির পরিবেশ একেবারেই অন্যরকম। ভাঙা দেওয়াল, পুরনো খিলান আর ধ্বংসাবশেষ পুরো এলাকায় এক রহস্যময় আবহ তৈরি করেছে। তাই ফটোগ্রাফার্স এবং হিস্ট্রি লাভারদের জন্য এটি এক অসাধারণ ডেস্টিনেশন। এখানকার গোয়ান পর্তুগিজ আর্কিটেকচারের নিদর্শন আজও সেই পুরনো গ্র্যান্ডিয়ারের অনুভূতি দেয়। এখানে এলেই আপনার মনে হবে যেন সময়ের স্রোত পেরিয়ে গোয়ার ঔপনিবেশিক যুগে ফিরে গিয়েছেন। সেন্ট অগাস্টাইন টাওয়ার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং এখানেও প্রবেশ ফ্রি। এখানে ফটোগ্রাফি অ্যালাউড। বিশেষ করে সানসেটের সময় জায়গাটির সৌন্দর্য আরও বেড়ে যায়। ওল্ড গোয়ার ইতিহাস এবং হারিয়ে যাওয়া ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে চাইলে এই জায়গাটি অবশ্যই ঘুরে দেখা উচিত।
এরপর আমরা পৌঁছে গেলাম ক্যান্ডোলিম বিচে। এটি সেন্ট্রাল গোয়ার অন্যতম একটি জনপ্রিয় বিচ। এখানে প্রচুর সানবেড পাওয়া যায়, যা জনপ্রতি প্রায় 200 টাকায় ভাড়া নেওয়া যায়। যদিও এখানেও খুব বেশি বিচ স্যাক খোলা দেখলাম না, তবে এখন দেখুন প্রায় 5:30 বেজে গেছে, তবু কত মানুষ এখনও সমুদ্রে নেমেছে। এখনো পর্যন্ত আমরা যতগুলো বিচ ঘুরে দেখেছি তার মধ্যে দেখলাম এখানকার বালি সবচেয়ে বেশি মোটা আর খসখসে, তাই জন্যই হয়তো ঢেউগুলো প্রবল শক্তিশালী। এরপর হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে পোশাক বদলে বেরিয়ে পড়েছিলাম বাগা বিচের উদ্দেশ্যে। আর সেখানে পৌঁছেই আমি তো একেবারেই অবাক। সাউথ গোয়া বা সেন্ট্রাল গোয়ায় যেখানে হাতে গোনা কয়েকটা স্যাক খোলা দেখেছিলাম, সেখানে বাগা বিচের দৃশ্য ছিল সম্পূর্ণ আলাদা। শুনেছিলাম সন্ধেবেলা বাগা বিচের ভাইব একেবারেই অন্যরকম হয়। আজ সেটা নিজের চোখে দেখলাম। ঘুরতে ঘুরতে আমরাও এদিকে পৌঁছে গেছিলাম আরও একটা স্যাকে। নাচ গান আর দারুণ পরিবেশে সত্যি আজকের দিনটা বেশ ভালোই কাটলো। এরপর বাটার চিকেন, তন্দুরি রুটি আর চাপাটি দিয়ে রাতের খাবারটা শেষ করলাম। তারপর আবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওয়ান্ডার লাইফের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আরও বেশি করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আপনাদের এই এক একটা লাইক কিন্তু আমাকে আরও ভালো কাজ করার উৎসাহ দেয়।